ভারত বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। সেই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ব্যাপারে ভারত সরকার থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং এটার সাথে বাংলাদেশের বাণিজ্যের যে সম্পর্ক এবং এই ক্ষেত্রে আন্তর্জাতিক আইন কি বলে, একটি দেশ যখন অন্য দেশের ভূমি দ্বারা পরিবেষ্টিত থাকে সেই ক্ষেত্রে আন্তর্জাতিক আইন কি বলে আমরা একটু খোঁজার চেষ্টা করি। আপনারা জানেন যে বাংলাদেশের সাথে ভারতের বর্ডার হচ্ছে, স্থলসীমার বর্ডার হচ্ছে প্রায় ৪১০০ কিলোমিটার, এর একটু উপরে। সামান্য কিছু আছে মায়ানমারের সাথে, কিন্তু সেটা মায়ানমার তো এখন অস্থির। তাছাড়া মায়ানমারের থেকে ওইভাবে বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্রে যে ট্রান্সশিপমেন্টের প্রয়োজন হয় সেইটা দ্বারা এই পারপাস সার্ভ হবে না। ভারতের সাথে এই ধরনের একটা চুক্তি হয় বাংলাদেশের সম্ভবত ২০২০ সালে, কিন্তু গত পরশুদিন ভারত সরকার সেটা বাতিল করে দেয়। এই প্রেক্ষাপটে বাংলাদেশে অবশ্য তাৎক্ষণিকভাবে আমরা দেখেছি বাণিজ্য উপদেষ্টা বৈঠক করেছেন এবং তিনি বিমানে পণ্য পরিবহনের নির্দেশনাও দিয়েছেন। এখানে কি জন্য ভারত এই সিদ্ধান্ত নিল? এতে দুই দেশই তো ক্ষতিগ্রস্ত হওয়ার কথা। একদিকে যেমন বাংলাদেশের পণ্যবাহী ট্রাকগুলা যদি ভারতের উপর দিয়ে যায়, অবশ্য সেখানে সেই ক্ষেত্রে তাদের যে লজিস্টিক সাপোর্ট লাগবে সেই লজিস্টিক সাপোর্টের অপ্রতুলতাই তারা তুলে ধরেছে এবং বলেছে এতে করে তাদের নিজস্ব রপ্তানির ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে বলেই তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিক সম্মেলনে বা ব্রিফিংয়ে জানানো হয়েছে। আমরা এটার মধ্যে কোনো রাজনীতি আছে কিনা সেই আলোচনায় পরে আসবো। আমরা আগে দেখি দর্শক যে ভারতের ওই মন্ত্রণালয়ের পক্ষ থেকে কি জানানো হয়েছে এবং সেই ক্ষেত্রে আন্তর্জাতিক আইন কি বলে, সেইটার প্রেক্ষাপটে বাংলাদেশের করণীয় কি আমি আমার ভিডিওর পরবর্তী অংশে আসবো আলোচনায়। বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্টের সুবিধা বাতিল করেছে ভারত। গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণ হিসাবে দেশটির বিমানবন্দরে পণ্য জটের বিষয় উল্লেখ করা হয়েছে। তবে ভারতীয় গণমাধ্যম সম্প্রতি সেভেন সিস্টার নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বক্তব্য ও ঢাকায় চলা বিনিয়োগ সম্মেলনের বিষয় সামনে নিয়ে এসেছে। বাংলাদেশের খাত বিশেষজ্ঞরা বলছেন ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য একটি বড় ধাক্কা। তবে সেটা কি পরিমাণ হতে পারে আমি পরে আসছি আমার আলোচনায় দর্শক। এখানে তারা যেটা বলছে যে ভারতের দেয়া এই ট্রান্সশিপমেন্টের সুবিধার কারণে ভুটান, নেপাল এবং মিয়ানমারের মতো দেশে বাংলাদেশের মসৃণভাবে পণ্য রপ্তানি করতে পারত, কিন্তু ২০২০ সালের জুনে বাংলাদেশকে এই সুবিধা দেয় ভারত এবং ৮ এপ্রিল সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের সার্কুলারে বলা হয়েছে ২০২০ সালের ২৯শে জুনের সার্কুলার বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হবে এবং অবিলম্বে তারা সেটা কার্যকর করেছে। তারা বলছে যেটা যে ইন্ডিয়ান ল্যান্ড কাস্টম স্টেশনস হয়ে ভারতের স্থলবন্দর ও বিমানবন্দরে যাওয়ার জন্য বাংলাদেশের কার্গোকে অনুমতি দেওয়া হয়েছিল এবং বাংলাদেশ এতে করে তৃতীয় দেশে পণ্য রপ্তানি করতে পারত। এই সিদ্ধান্তের ফলে তৈরি পোশাক, জুতা, জেমস ও অলংকারের মতো ভারতীয় রপ্তানি খাতের সহায়ক হবে। বস্ত্রশিল্পে ভারতের বড় প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ। ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপ্রেস অর্গানাইজেশনের মহাপরিচালক অজয় সাহাই বলেন, এখন আমাদের কার্গোর জন্য অধিক পরিমাণ সক্ষমতা পাবো, অর্থাৎ তারা তাদের দেশের যে সুবিধা হবে সেটাই তারা তুলে ধরার চেষ্টা করছে। এবং এখানে যে খুব যে বড় সমস্যা হয়ে যাবে বাংলাদেশের, আমি সেটা মনে করছি না, কারণ তারা বলছে যে এইপিসি চেয়ারম্যান সুধীর সাকরি বলেন প্রতিদিন দিল্লিতে লুট করা ২০ থেকে ৩০টি ট্রাক এসে পৌঁছে। এর ফলে কার্গোগুলোর মসৃণ চলাচল ধীরগতি হয়ে যায়, ফলে বিমান সংস্থাগুলো অনুচিত সুবিধা নিচ্ছে, বৃদ্ধি পাচ্ছে বিমান ফ্রেইটের ভাড়া, রপ্তানি কার্গোগুলোর হস্তান্তর ও প্রক্রিয়াকরণ বিলম্বিত হচ্ছে, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে মারাত্মক জট সৃষ্টি হয়। যাই হোক, এটার প্রেক্ষাপটে আমরা একটু যদি দেখি বিশ্ব বাণিজ্য সংস্থার আইন অনুযায়ী সেটা কি বলে, সেটা হচ্ছে যে একটু আগে আমি যেটা বলছিলাম, সদস্য দেশগুলোকে ভূমিবেষ্টিত দেশগুলোর জন্য অবাধ ট্রানজিট সুবিধা নিশ্চিত করতে হয়। ১৯৯৪ সালে সংস্থাটির জারি করা জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড এর ৫ম অনুচ্ছেদ অনুসারে
সব সদস্যকে স্থলবেষ্টিত দেশগুলোতে পণ্য পরিবহনের জন্য ট্রানজিট দিতে হবে এবং এক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা দেওয়া যাবে না। খেয়াল করুন, এক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা দেওয়া যাবে না। তাছাড়া এই পণ্য পরিবহনকে শুল্কের আওতায় ফেলা যাবে না। ফলে ভারত যদি নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে তার ডব্লিউটিওর নিয়মের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। ওদিকে কোনো রকম আলোচনা ছাড়াই বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা ভারত বাতিল করার সিদ্ধান্তকে হতবাক করেছে সংশ্লিষ্ট খাত গবেষকদের। এই সিদ্ধান্ত বাণিজ্য পরিবহন ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়বে। যাই হোক, আমি আর বাকিটুকু পড়ছি না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা হয়তো বিকল্প হিসাবে বিমানে করে আমাদের পণ্যগুলা তৃতীয় দেশে স্থানান্তর করতে পারবো। তবে এখানে আমি যেটা প্রথম মনে করেছিলাম যে কোনো দেশেই, কিন্তু না, সেখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে আপনার ভারত এবং ভুটান এবং নেপালের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে না। এখন কেন ভারত হঠাৎ করে এই সিদ্ধান্ত নিল এবং তারা যে যুক্তি দাঁড় করিয়েছে যে তাদের যে লজিস্টিক সাপোর্ট অ্যাভেলেবল না, আমি সেটা মনে করি না। সেটা বুঝেই তো তারা বাংলাদেশের সাথে চুক্তিটা করেছিল 2020 সালে। তাছাড়া প্রায় 5 বছর এটা চলল। এখন হঠাৎ করে কেন তারা এই সিদ্ধান্ত নিতে গেল? এটা হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসের চীনে গিয়ে তিনি 7 সিস্টার সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, অবশ্য তার এই বক্তব্যটাকে আমি মনে করি ভারতের মিডিয়া একটু বিকৃতভাবে প্রচার করেছে। তিনি সেটা বলেছেন, আমাদের যেহেতু নাইবার তারা সেই হিসাবে আমরাই তো দেখভাল করব। তিনি হয়তো এটা ওই সেন্সেই বলেছেন। যাই হোক, সেটা চুলচুরা বিশ্লেষণে আমি এই ভিডিওতে যাব না। অথবা চীনের অংশগ্রহণ এবং বিশেষ করে গত 2 দিন যে বাংলাদেশে যে ইনভেস্টমেন্ট সামিট হলো, সেই সামিটের প্রেক্ষাপটে হয়তোবা তারা চিন্তা করতেছে এই ক্ষেত্রে আমরা যদি একটা ব্যারিয়ার এখন সৃষ্টি করি, তাহলে ইনভেস্টররা এখানে ইনভেস্টমেন্টে আসার ক্ষেত্রে আরও কয়েকবার চিন্তা করবে বা তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে যে যদি আমাদের পণ্যের অবাধ সাপ্লাই মানে দেওয়া না যায় স্থলপথে, তাহলে তো ওইখানেও তাদের খরচটা বাড়বে। যেমন খুব সঙ্গতের কারণে আপনারা দেখেছেন বাণিজ্য উপদেষ্টা তাৎক্ষণিকভাবে মিটিং করে নির্দেশ দিয়েছেন সেটা যেন বিমানে করে পণ্যগুলা সাপ্লাই দেওয়া হয় ইয়ের কাছে, বিভিন্ন দেশের কাছে। এটা হতে পারে ভারতের একটা রাজনীতি, যাতে করে এখানে ইনভেস্টররা আসতে না পারে। দ্বিতীয়ত হচ্ছে, ভারত এই ক্ষেত্রে এই ছোট আকারের একটি অ্যাকশন নিয়ে এই ট্রান্সশিপমেন্ট সুবিধাটা বাতিল করে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলো যে তোমরা যদি আমাদের সাথে দেন দরবারে না আসো কিংবা আমাদের সাথে আলোচনায় না এসে তৃতীয় দেশকে এখানে আমদানি করো, তাহলে আমাদের হাতে কিন্তু চাবি আছে, আমরা যে কোনো সময় সেই চাবিটা দিয়ে রোড ব্লক করে দিতে পারি। এটা হতে পারে তাদের আরেকটা। তৃতীয় যেটা, সেটা ভয়ঙ্কর এবং ভয়ানক, যেটার কারণেই বাংলাদেশের এই জুলাই অভ্যুত্থান হয়েছে। ভারত 15 বছর থেকে বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক না রেখে তারা এই ক্ষেত্রে শুধুমাত্র দল হিসেবে আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখত এবং সেই আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা কিন্তু এখন ভারতে পালিয়ে আছেন। সেই ক্ষেত্রে তারা এই মেসেজটাও দেওয়ার চেষ্টা করলো যে তোমরা যদি আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল না হও কিংবা হাসিনা মুজিব পরিবারের এই মুহূর্তে যিনি বাহক বা ধারক সেই শেখ হাসিনা ওয়াজিদের প্রতি যদি করুণা না করো বা তাকে তোমরা গ্রহণ না করো বা তার দলকে আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা দেও, সেই ক্ষেত্রে আমাদের কাছে চাবিটা আছে, তোমাদের বাণিজ্যের পথ আমরা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা রাখি। এই ধরনের একটা মেসেজ তারা হয়তোবা দেওয়ার চেষ্টা করেছে। প্রাথমিকভাবে হয়তোবা ক্ষুদ্র একটা কিছু করেছে যাতে করে বাংলাদেশের প্রতিক্রিয়া দেখে। নাও we need to discuss what will be our reaction. এখানে আমি আপনাদেরকে একটা জিনিস বলি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আপনারা জানেন যে সারা পৃথিবীতেই শুল্ক আরোপ করা হয়েছে, পৃথিবীর সবগুলো দেশেই। দেশভেদে, অঞ্চলভেদে, ক্ষমতাভেদে, অবস্থান ভেদে, অর্থনীতি বুঝে এক এক দেশ এক একভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ট্যারিফ নীতিটার সাথে ডিল করতেছে। বাংলাদেশের
সরকারের পক্ষ থেকে আপনারা জানেন একটা চিঠি দেওয়া হয়েছে, বলা হয়েছে যে আমাদেরকে তোমরা একটু রহম করো বা আমাদের প্রতি একটু করুণা করো, কারণ আমাদের সেই ক্ষমতা নেই যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দেন দরবার করে পারবো। কিন্তু চায়নার কথা ধরুন, সে কিন্তু খেয়াল করেনি, সেও সাথে সাথে তারও শুল্কের পরিমাণ বাড়িয়ে দিয়েছে, যদিও পরবর্তীতে দ্বিতীয় দফা মার্কিন যুক্তরাষ্ট্র চায়নার উপর আবার শুল্ক আরোপ করেছে এবং চায়নাও বলেছে যে আমরাও শেষ পর্যন্ত দেখেই ছাড়ব। তাহলে সেটি চায়না তার অবস্থান বুঝে তার বার্গেনিং করেছে। বাংলাদেশের ক্ষেত্রে ইন্ডিয়া যে এই কাজটা করেছে, আমি মনে করি, আমার অ্যানালাইসিস হচ্ছে দিস ইজ নট দ্য রাইট টাইম টু রিটালিয়েট। এই মুহূর্তেই ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ফলে আমরা যে একেবারে তীব্রভাবে তাদের প্রতিক্রিয়া দেখাবো কিংবা আমরাও তাদেরকে যে সুযোগ সুবিধা দিচ্ছি এইটা 2-4টা বন্ধ করে দেব, না, এটা না করে আমি মনে করি আলোচনার টেবিলে বাংলাদেশের ভারতের সাথে বসে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কটার সমাধান করা উচিত। বিকজ মনে রাখতে হবে, দিন শেষে ভারত কিন্তু আমাদের দেশের 4100 কিলোমিটারেরও বেশি বর্ডার রাখে, স্থলসীমা রাখে। আমাদের বাণিজ্যের জন্য অবশ্যই ভারতের উপর নির্ভরশীল হতে হবে, ভারতকেও তার বিভিন্ন সুবিধার জন্য আমাদের উপর নির্ভরশীল হতে হবে। সো হোয়াট উই নিড টু ডু, আমি কনক্লুশন টানবো, আমার বটম লাইন টানবো এই ভিডিওর, যে নাও দিস কোনো ধরনের রিটালিয়েশন বা কোনো ধরনের তীব্র প্রতিক্রিয়া নয়, আলোচনায় নিয়ে এসে টেবিলে বসে এটার সমাধান করা উচিত। কারণ দিন শেষে মনে রাখবেন, অর্থনীতির চাকা সচল আপনাকে রাখতেই হবে, রাজনীতিকে যদি স্থিতিশীল রাখতে হয়। পভার্টি এলিভেশন যদি আপনি চিন্তা করেন, তাহলে ইয়েস, আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে সচ্ছল রাখতে হবে। আর রাখতে হলে অবশ্যই নাইবার যত কান্ট্রি আছে সব দেশের সাথেই সুসম্পর্ক রেখে ব্যবসায়িক সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে হবে। আজ এই পর্যন্ত।